নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকের এই ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা অন্নপূর্ণা যোজনার যে পারিবারিক যে ফর্ম রয়েছে, তথ্য সংগ্রহের যে ফর্ম, সেই ফর্মটা ফিল করতে গিয়ে তোমাদের কিন্তু অনেকেরই সমস্যা হচ্ছে। কিন্তু আমি এইটুকুনি বলতে পারি যে তোমাদের এই ভিডিওটা দেখার পরে কোনো কনফিউশন আর থাকবে না। তো চলো ভিডিওটা শুরু করছি। তো প্রথমে আমি একটি ফ্যামিলি দিয়ে, অর্থাৎ একটি ফ্যামিলিকে এক্সাম স্বরূপ আমি দিয়ে পরপর কিন্তু বুঝিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে 5জন মেম্বার রয়েছে টোটাল, হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তাকে ধরে টোটাল 5জন সদস্য রয়েছে। এই 5জন সদস্য দিয়ে কীভাবে এই ফর্মটা ফিল করবে সমস্তটা কিন্তু আমি পরপর এখানে দেখাবো। তো এখানে হেড অফ দ্য ফ্যামিলি যাকে রাখা হয়েছে তিনি কিন্তু বাপি দাস, এবং বাড়ির আর বাদবাকি যে সদস্য রয়েছে, তো সদস্য নম্বর 1-এ রাখা হয়েছে কণিকা দাস, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন এনার ওয়াইফ অর্থাৎ স্ত্রী। 2 নম্বরে রাখা হয়েছে সদস্য নম্বর 2-এ স্বপন দাস, পুত্র, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার হচ্ছে ছেলে। 3 নম্বরে রাখা হচ্ছে সদস্য নম্বর 3-এ রিয়া দাস, বৌমা, হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন এনার হচ্ছে বৌমা, অর্থাৎ এই স্বপন দাসের স্ত্রী ইনি রিয়া দাস। 4 নম্বরে রাখা হচ্ছে সদস্য নম্বর 4-এ মিতেশ দাস, ইনি হচ্ছে নাতি, হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন বাপি দাস এনার হচ্ছে নাতি, অর্থাৎ এই স্বপন দাস এবং রিয়া দাসের ছেলে। ওকে, এবার আমরা পরপর এই ফর্মটা ফিল করব, খুব সুন্দরভাবে দেখাবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি সবার মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। চলুন আমরা পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, 1 নম্বরে পরিবারের প্রধানের নাম বলা আছে, হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন ওনার হচ্ছে পুরো নামটা এই জায়গাটা কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে? এই ফাঁকা জায়গাটাই লিখে দিতে হবে। কি নাম রেখেছি? ওনার নাম আছে বাপি দাস, ঠিক আছে? বাপি দাসের নামটা এই ঘরটাই লিখে দিতে হবে। এই বাপি দাসের হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন এনার হচ্ছে জন্ম তারিখ দিতে হবে, অর্থাৎ দিন মাস বছর, ঠিক আছে? জন্ম তারিখ এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। ওকে, 3 নম্বরে বলা হচ্ছে পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তিনি পুরুষ না মহিলা, কিন্তু মহিলাও হতে পারে, ঠিক আছে? পুরুষও হতে পারে, ঠিক আছে? তো এখানে আমরা যেহেতু হেড অফ দ্য ফ্যামিলি বাপি দাস, তো তিনি পুরুষ, আমরা এই পুরুষে টিকমার্ক করে দেবো। 4 নম্বরে বলা হচ্ছে পরিবারের প্রধানের আধার নাম্বার, তো বাপি দাস তার হচ্ছে আধার নাম্বারটা এই ঘরটাই লিখে দিতে হবে। গেল। পরবর্তী বলেছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন, না থাকলে কোনো ব্যাপার নেই, না দিলেও অসুবিধা নেই। ওকে, 6 নম্বরে বলেছে পরিবারের সদস্য সংখ্যা, তা আমি এখানে 5 জনকে রেখেছি। হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন এনাকে ধরে টোটাল এখানে 5 জন দাঁড়াচ্ছে, ঠিক আছে? 4 জন আর এখানে হেড অফ দ্য ফ্যামিলি 1 জন, টোটাল 5 জন সদস্য। তো 5 এই ঘরটা কিন্তু 5 লিখে দিতে হবে, ঠিক আছে? এবার বলেছে ঠিকানা, স্থানীয় ঠিকানা দিতে হবে, গ্রাম, পোস্ট অফিস থেকে শুরু করে পিএস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, সমস্তটা পরপর কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাটা ফিল করে দিতে হবে। যোগাযোগ নাম্বার, যেটা বলা হচ্ছে পরিবারের প্রধান যিনি রয়েছেন তার হচ্ছে আধার নং যুক্ত মোবাইল নাম্বারটা এই ঘরটাই কিন্তু দিয়ে দিতে হবে, মোবাইল নাম্বার। 9 নম্বরে বলছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, এগুলো সমস্তটা কিন্তু দিতে হবে। অর্থাৎ প্রধান যিনি রয়েছেন হেড অফ দ্য ফ্যামিলি তার সাথে যারা বাদবাকি রয়েছে সদস্যর নাম কিন্তু এইখানে পরপর দিতে হবে। তো আমরা হেড অফ দ্য ফ্যামিলিকে রেখেছি বাপি দাস। তো প্রথম সদস্য যিনি রয়েছেন বাপি দাসের স্ত্রী, ঠিক আছে? স্ত্রী রয়েছে, ওনার নাম হচ্ছে আমরা রেখেছি কণিকা দাস, তাহলে এই ঘরটায় কণিকা দাস হবে। তার জন্ম তারিখটা আমাদের দেখে বসাতে হবে, সেটা আধার কার্ডে হোক বা আই কার্ডে হোক, যে জন্ম তারিখটা রয়েছে সেটা বসাতে হবে। লিঙ্গ, তিনি পুরুষ না মহিলা, তাহলে মহিলা এই ঘরটায় লিখে দিতে হবে। এবারে প্রধানের সঙ্গে সম্পর্ক কি এই কণিকা দাসের, তো তিনি হচ্ছে ওয়াইফ, অর্থাৎ স্ত্রী, অর্থাৎ তারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, তো সেই ক্ষেত্রে এখানে স্ত্রী লিখে দিতে হবে। এবং এই কণিকা দাসের আধার নাম্বারটা এই ঘরটায় কিন্তু বসিয়ে দিতে হবে। এবার দেখুন, এই কণিকা দাস যদি এখানে এই অন্নপূর্ণা যোজনায় যদি অ্যাপ্লাই করে থাকে, অর্থাৎ অ্যাপ্লাই যদি নতুন করে করে, তাহলে সেক্ষেত্রে এই যে হ্যাঁ যে অপশানটি রয়েছে না, এই হ্যাঁতে টিকমার্ক করতে হবে। দেখুন বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তো তিনি যদি অন্নপূর্ণা যোজনার জন্য যদি আবেদন করে থাকে তো সেক্ষেত্রে হ্যাঁতে ক্লিক করতে হবে, ঠিক আছে? এবার সদস্য নম্বর 2, সদস্য নম্বর 2 রাখা হয়েছে স্বপন দাসকে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার হচ্ছে পুত্র, অর্থাৎ ছেলে। তাহলে 1 নম্বরে স্বপন দাস এই জায়গাটা লিখে দিতে হবে। জন্ম তারিখ, তার জন্ম তারিখটা এখানে বসাতে হবে। লিঙ্গ, তিনি হচ্ছে পুরুষ না মহিলা, তাহলে পুরুষ এই জায়গাটা লিখে দেবে। তারপরে বলা হচ্ছে পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক, হেড অফ দ্য ফ্যামিলি বাপি দাস, তার সাথে এই স্বপন দাসের কি সম্পর্ক রয়েছে, তাহলে
এখানে আছে ছেলে লিখতে হবে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার হচ্ছে ছেলে, এই স্বপন দাস। সেক্ষেত্রে ছেলে বা পুত্র এই জায়গাটা লিখে দেবেন। ঠিক আছে, তারপর তার আধার নাম্বারটা এগারোটায় দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার 3 নম্বর সদস্যে আসি। 3 নম্বর সদস্য রাখা হয়েছে এই বাপি দাসের হচ্ছে বৌমা, অর্থাৎ এই যে স্বপন দাস, এই স্বপন দাসের হচ্ছে স্ত্রী অর্থাৎ ওয়াইফ। ঠিক আছে, তো তার নামটা কি রেখেছি আমরা? তো তার নামটা আমরা রেখেছি হচ্ছে রিয়া দাস। তো রিয়া দাস এই জায়গাটা লিখে দিতে হবে। তারপর তার জন্ম তারিখ, সেটা আধার কার্ড হোক, আই কার্ড থেকে জন্ম তারিখটা বসাতে হবে। তিনি হচ্ছে মহিলা, এই জায়গাটা লিখতে হবে মহিলা। প্রধান অর্থাৎ পরিবারের প্রধান যিনি রয়েছে তার সাথে সম্পর্ক কি রয়েছে, অর্থাৎ এনার হচ্ছে বৌমা, অর্থাৎ বাপি দাসের হচ্ছে বৌমা হচ্ছে এই রিয়া দাস। আধার নাম্বারটা অর্থাৎ তার আধার নাম্বারটা কিন্তু এই জায়গায় লিখে দিতে হবে। এবার পরবর্তী চলে এসে 4 নম্বর সদস্য, এই রিয়া দাস এবং স্বপন দাসের ছেলে, অর্থাৎ বাপি দাসের হচ্ছে নাতি, তিনি হচ্ছে মিতেশ দাস। ঠিক আছে, তা এই জায়গাটা এই 4 নম্বর সদস্যই কিন্তু মিতেশ দাস এখানে লিখতে হবে। এই জায়গাটা মিতেশ দাস লিখতে হবে, তার জন্ম তারিখটা কি সেটা লিখতে হবে, তিনি হচ্ছে পুরুষ সেটা এখানে লিখে দিতে হবে, এবং হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন বাপি দাস তার সাথে কি সম্পর্ক, অর্থাৎ তার হচ্ছে নাতি। ওকে, এবং আধার নাম্বারটা, তার আধার নাম্বার যদি থাকে আধার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার আমি এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন যেটা করা হচ্ছে সেটা কার জন্য। তো ধরুন এখানে বৌমার জন্য আবেদন করা হচ্ছে, তো বৌমাকে আমরা রেখেছি 3 নম্বর সদস্যে। ঠিক আছে, তাহলে এখানে এই হ্যাঁতে কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে, যদি এখানে এই যে পরিবারের সকল সদস্যের নাম দিয়েছি, এর মধ্যে শুধুমাত্র ধরুন এই হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন ওনার হচ্ছে বৌমার জন্য এখানে আবেদন করা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে শুধু তারটাই কিন্তু এখানে হ্যাঁতে ক্লিক করলেই হবে। আর যদি হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার ওয়াইফের জন্য যদি করা হয়, তাহলে তার যে জায়গাটা রয়েছে সেই জায়গা কিন্তু এখানে 1 নম্বরে যেটা রাখা হয়েছিল এই হ্যাঁতে ক্লিক করে দিলে হয়ে যাবে। একটা ফর্মে কিন্তু দুজনের অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো বোঝাতে পারলাম, যদি কোনো রকম বুঝতে যদি অসুবিধা হয় কমেন্ট করবেন। তো 10 নম্বর পয়েন্টে আসি। 10 নম্বর পয়েন্টে বলেছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখানে ডিটেলস দিতে হবে। ঠিক আছে, দেখুন এখানে বলা হচ্ছে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু এই টাকাটা ঢোকানো হবে, অর্থাৎ আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু তার জন্য প্রয়োজন আছে। এবার আসি হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন অর্থাৎ বাপি দাস, তার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের কিন্তু নাম অর্থাৎ ব্যাংকের নামটা কিন্তু দিতে হবে। সেটা এসবিআই হতে পারে, অ্যাক্সিস হতে পারে, ঠিক আছে, পিএনবি ব্যাংক হতে পারে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে, যে ব্যাংক সেই ব্যাংকের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, আইএফসি কোডটা দিতে হবে। এবার 1 নম্বর সদস্য কাকে রেখেছি? কণিকা দাস, অর্থাৎ এই বাপি দাসের স্ত্রী 1 নম্বর, অর্থাৎ যে নাম্বারগুলো আমি পরপর সদস্য 1 2 3 এইভাবে যেভাবে আমি সাজিয়েছি সেইভাবে কিন্তু পরপর কিন্তু সাজিয়ে কিন্তু লিখতে হবে। তো 1 নম্বর আমরা রেখেছিলাম কাকে? কণিকা দাসকে। তাহলে কণিকা দাসের কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে তার অ্যাকাউন্ট নাম্বারটা এই জায়গায় দিতে হবে এবং আইএফসি কোডটা কিন্তু দিতে হবে। 2 নম্বর সদস্য আমরা রেখেছি হচ্ছে স্বপন দাসকে। তো স্বপন দাসের কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম দিতে হবে, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিতে হবে, আইএফসি কোডটা দিতে হবে। 3 নম্বর সদস্য রেখেছি হচ্ছে এই স্বপন দাসের স্ত্রী, ঠিক আছে, রিয়া দাস। তো তার আছে কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা, আইএফসি কোড এখানটা দিতে হবে। এবং এখানে দেখা গেল এই 4 নম্বর সদস্যে যে আমি রেখেছি মিতেশ দাস, তার বয়স দেখা যাচ্ছে এখনো 18 বছর হয়নি, ঠিক আছে, এবং ব্যাংক অ্যাকাউন্ট তার নেই ধরে নিলাম সাপোজ। যদি থাকে অবশ্যই এটা দিতে পারো, কোনো অসুবিধা নেই, আর যদি না থাকে দেওয়ার কোনো কিন্তু প্রয়োজন নেই। গেল পরবর্তী পর্যায়ে আসি। পরবর্তী পর্যায়ে বলছি এখানে এপিক অর্থাৎ এখানে ভোটারের যে আই কার্ড রয়েছে সেই আই কার্ডের কিন্তু যেটা বলা হচ্ছে অংশ নাম্বার এবং এপিক কার্ড যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। এবং এখানে বলা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের কিন্তু এটা চাওয়া হচ্ছে, অর্থাৎ 18 বছর না হলে তার ভোটার কার্ড হয় না, সেক্ষেত্রে এখানে কিন্তু প্রাপ্তবয়স্কদের ডিটেলসটা কিন্তু দিতে হবে। তো প্রথমে আসি হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার হচ্ছে ভোটার আই কার্ড নাম্বারটা কিন্তু দিতে হবে, ঠিক আছে, এবং বিধানসভা ক্ষেত্রে এবং অংশ নাম্বারটা কিন্তু এই জায়গায় লিখে দিতে হবে, ঠিক আছে। তো সেটা হাওড়া হোক, উত্তর 24 পরগনা হোক, এবং অংশ নাম্বারটা কিন্তু যেটা দেখবেন হচ্ছে এবার যে ভোটটা হলো সেই ভোটে যে অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা দিয়েছিল সেখানে কিন্তু একদম উপরের দিকে ডান দিকে একদম উপরের দিকে কিন্তু লেখা রয়েছে অংশ নাম্বারটা এবং ক্রমিক নাম্বার লেখা রয়েছে, তো অংশ নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। এবার বিধানসভার ক্ষেত্রেও সেটা বিভিন্ন বিধানসভা হয়, ঠিক আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। এবার 1 নম্বর সদস্য আসি, হেড অফ দ্য ফ্যামিলি গেল। 1 নম্বর সদস্য আসি। 1 নম্বর সদস্য আমরা রেখেছিলাম হচ্ছে কণিকা দাস, তার হচ্ছে ভোটার আই কার্ড নাম্বার এবং বিধানসভা ক্ষেত্রে এবং অংশ নাম্বারটা কিন্তু দিতে হবে,
এবং 2 নম্বর সদস্য আমরা রেখেছিলাম হচ্ছে স্বপন দাস। স্বপন দাসের কিন্তু ভোটার আই কার্ড নাম্বারটা দিতে হবে বিধানসভা ক্ষেত্রে এবং অংশ নাম্বারটা কিন্তু দিতে হবে। আমি ডান দিকে স্ক্রিনে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কোনটা এপিক নাম্বার এবং কোনটা বিধানসভা ক্ষেত্র বা অংশ নাম্বার, সেটা একটু দেখে নেবে। স্ক্রিনে আমি এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি। 3 নম্বর সদস্য আমরা রেখেছি রিয়া দাসকে। রিয়া দাসের হচ্ছে ভোটার আই কার্ড নাম্বার এবং বিধানসভা ক্ষেত্রে বা অংশ নাম্বারটা লিখে দিতে হবে। 4 নম্বর সদস্য ধরুন তার এখনো ভোটার কার্ড হয়নি, তাহলে সেক্ষেত্রে এখানে ফিল করার কোনো প্রয়োজন নেই। তো 12 নম্বরে আসি, এখানে আপনারা কোন ক্যাটাগরির ইউ আর অর্থাৎ জেনারেল ক্যাটাগরি এবং পাশাপাশি এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে টিকমার্ক কিন্তু এইভাবে করে দিতে হবে। ঠিক আছে, এখানে বক্সগুলো রয়েছে, বক্সে টিকমার্ক কিন্তু করে দিতে হবে। পরবর্তী চলে এসে রেশন কার্ড। রেশন কার্ড বলেছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবে, যদি না হয়ে থাকে নাতে ক্লিক করবে। যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে এই 2 নম্বরে যেটা বলছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করতে হবে, কোন টাইপের কার্ড, এর মধ্যে কোন টাইপের কার্ড সেই কার্ডে কিন্তু ক্লিক করতে হবে এইভাবে। তারপর হচ্ছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। তো প্রত্যেক মাসে যদি রেশন পান বা পাও তাহলে সেই ক্ষেত্রে এই হ্যাঁতে ক্লিক করতে হবে, যদি না পান তাহলে সেক্ষেত্রে নাতে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? তো যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিকমার্ক করতে হবে, যদি না হয় নাতে টিকমার্ক করতে হবে। পারিবারিক জমির মালিকানা, এখানে যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন ফ্যামিলি, সেই ফ্যামিলির টোটাল জমির মালিক তিনি, তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু হ্যাঁ করতে হবে। ঠিক আছে, এবং এখানে কিন্তু বলা হচ্ছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি আর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি কিন্তু দিতে হবে যদি হ্যাঁ হয়ে থাকে, না হলে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। পরবর্তী পর্যায়ে আসি, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, অর্থাৎ এই যে ফ্যামিলির কথা বললাম, হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার টোটাল সম্পদ কতটা রয়েছে এটা কিন্তু শতকে এই জায়গাটা লিখে দিতে হবে। তো 4 নম্বরে রয়েছে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি হ্যাঁ হয় তাহলে এখানে হাতে লিখতে হবে, টিকমার্ক করতে হবে, যদি না হয় নাতে টিকমার্ক করতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে এই সেক্ষেত্রে বলা হচ্ছে যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা কিন্তু উল্লেখ করতে হবে কটি গাড়ি আছে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে এবং মডেল নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে হবে। 5 নম্বর বলছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি স্বাস্থ্য বীমা থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাঁতে লিখতে হবে। তো হ্যাঁ যদি হয় সেক্ষেত্রে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তিনি সরকারি বা বেসরকারি এবং বিমার অঙ্ক কত কি প্রিমিয়াম বিবরণ দিতে হবে। তাহলে হ্যাঁ যদি হয় তাহলে এগুলো লিখতে হবে, যদি না হয় তাহলে এগুলো এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নেই, যদি না তো যদি টিকমার্ক করা হয়। ওকে, বোঝা গেল? এইভাবে সদস্য 1 সদস্য 2 এইভাবে পরপর রয়েছে। যদি স্বাস্থ্য বীমা যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তারটা কিন্তু ফিল করতে হবে, সেটা কিন্তু নাম্বার দিয়ে কিন্তু এর আগে বলে দিয়েছি, সেই নাম্বারটাই কিন্তু ফিল করতে হবে। ধরুন এখানে কণিকা দাস 1 নম্বরে আমরা রেখেছি কণিকা দাস, এই কণিকা দাসের মনে করুন স্বাস্থ্য বীমা আছে, তাহলে সেক্ষেত্রে তার কিন্তু বিমার অঙ্কটা লিখতে হবে, প্রিমিয়াম বিবরণটা লিখতে হবে এবং সেটা সরকারি না বেসরকারি সেটা কিন্তু টিকমার্ক করতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এটা লিখতে হবে। তো এই জায়গাটা দেখো বলা হচ্ছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে। তো যদি এখানে কোনো রকমের কর প্রদান করে অর্থাৎ ট্যাক্স, ইনকাম ট্যাক্স যেটা বলা হচ্ছে, কর যদি প্রদান করে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, যদি না করে থাকে না। এটা কিন্তু বাড়ির যে বাড়ির যে ট্যাক্স সেই ট্যাক্সের কথা কিন্তু বলা হচ্ছে না, এটা কিন্তু বলা হচ্ছে ইনকাম ট্যাক্স, অর্থাৎ যে কাজ করে সেই কাজের বেসিসে যে একটা স্যালারি পায়, বছরে দেখা যাচ্ছে মিনিমাম একটা 10 লাখ টাকা একটা লিমিট আছে, 10 লাখের উপরে যদি ইনকাম হয় তাহলে সেক্ষেত্রে তার উপর কিন্তু একটা ট্যাক্স বসে, সেই ট্যাক্সের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো যদি এখানে আয়কর বা পেশাগত ট্যাক্স যদি প্রদান করে থাকে সেক্ষেত্রে হ্যাঁ লিখতে হবে, যদি না করে থাকে সেক্ষেত্রে নাতে ক্লিক করে দিলে হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। 2 নম্বরে আসি, পরিবারের সদস্যদের প্যান কার্ড। তো পরিবারের সদস্যদের যদি প্যান কার্ড নাম্বার যদি থাকে সেগুলো কিন্তু বসাতে হবে। ঠিক আছে, তো হ্যাঁ যদি হয় তাহলে নাম এবং প্যান কার্ড নাম্বার কিন্তু বসাতে হবে, আর নাতে ক্লিক করলে কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো বেসিক্যালি আমরা এখানে যেটা দেবো সেটা হচ্ছে, তো আমরা সদস্য নম্বর 2 রেখেছি স্বপন দাস, তার কিন্তু নামটা এই জায়গায় লিখে দিতে হবে এবং তার প্যান কার্ড নাম্বারটা দিতে হবে। এবং সদস্য নাম্বার 3 আমরা রেখেছি হচ্ছে রিয়া দাস, রিয়া দাসের নামটা এখানে লিখতে হবে, তার প্যান কার্ড নাম্বারটা এখানে দিতে হবে, অর্থাৎ যার যার আছে তারটা দিতে হবে, যদি সবার থাকে সবার এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তো পরবর্তী দেখো কর্মসংস্থানের ধরন। তো পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন, তো তিনি কি কোনো সরকারি বা বেসরকারি কাজের সাথে যুক্ত আছে বা পরিযায়ী শ্রমিক কিনা, বেকার কিনা, কোনটি এর মধ্যে কিন্তু সেটা কিন্তু টিকমার্ক করে দিতে হবে। তো এখানে দেখা গেল এই পরিবারের প্রধান যিনি তিনি হচ্ছে কৃষক, তাহলে এই কৃষকে আমাদের এই ঘরটায় টিকমার্ক করে দিতে হবে।
তো তারপরে দেখা যাচ্ছে সদস্য নম্বর 1, আচ্ছা, তো এই যে বাপি দাস তার হচ্ছে স্ত্রী কণিকা দাস, তিনি বেকার, বাড়িতেই থাকে, তাহলে সেক্ষেত্রে এই বেকার এইটাই টিকমার্ক করে দিতে হবে। তো সদস্য নাম্বার 2 এবার আসি, স্বপন দাস। তো স্বপন দাস একটি বেসরকারি সংস্থায় কিন্তু কাজ করে, সেক্ষেত্রে এই যে 2 নম্বর যে অপশন রয়েছে বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, আর যদি কোনো কাজ যদি না করে থাকে সেক্ষেত্রে এই বেকার যে অপশনটি রয়েছে এখানটায় টিকমার্ক করে দিলেই হবে। 3 নম্বর সদস্য রিয়া দাস, তিনি কোনো কাজ করেন না, তাহলে সেক্ষেত্রে এনার ক্ষেত্রেও কিন্তু এখানে বেকার যে অপশন রয়েছে এখানে টিকমার্ক করে দিলে হবে। সদস্য নাম্বার 4 সেও বেকার, কোনো কাজ করে না, সেক্ষেত্রে এই ঘরটায় টিকমার্ক করে দিলে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু সমস্যাটা করতে হবে। পরবর্তী পর্যায়ে আসি, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। তো ধরো এখানে পরিবারের যিনি হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন এবং কণিকা দাস, ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ, ওনারা দুজনেই ধরেন এখানে অশিক্ষিত, ঠিক আছে, তাহলে এখানে 2 আমরা লিখে দেবো। এবং ওনাদের আছে ছেলে এবং বৌমা দুজনেই শিক্ষিত, তাহলে আমরা এখানে 2 লিখে দেবো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু লিখতে পারবে। এবং যদি সবাই যদি শিক্ষিত থাকে সেক্ষেত্রে এই শিক্ষিতর ঘরটাই এই 4 জনেরকে বা 5 জন ছেলে যেটা রয়েছে তারও কিন্তু শিক্ষিত ঘরে লিখে দিলেই কিন্তু হবে। ওকে, তো বাড়িতে যে কজন শিক্ষিত সেই কজনের নাম কিন্তু শিক্ষিতর ঘরে লিখতে হবে, যদি অশিক্ষিত থাকে অশিক্ষিতর ঘরে কিন্তু লিখতে হবে। ওকে, এবং ডান দিকে বলা আছে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে লিখতে হবে যারা শিক্ষিত। তো ধরো আমি এখানে পরিবারের প্রধান যিনি রয়েছেন তিনি অশিক্ষিত, তাহলে এই অশিক্ষিত ঘরে টিকমার্ক করবো, আর কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নেই। এবার ধরো এখানে সদস্য নাম্বার 1 আমরা রেখেছি কণিকা দাস, তিনি অশিক্ষিত, আমরা এই ঘরটা টিকমার্ক করব। এবার ধরো আছে সদস্য নাম্বার 2 স্বপন দাস, তিনি হচ্ছে শিক্ষিত, তাহলে এই ঘরটায় শিক্ষিত ঘরে টিকমার্ক করবো। আর এখানে শিক্ষাগত যোগ্যতা কি লিখবো, সে যদি উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন পাস হয় গ্রাজুয়েশন পাস এখানে আমরা লিখে দেবো। সদস্য নাম্বার 3 রিয়া দাস, তিনি হচ্ছে শিক্ষিত, সেক্ষেত্রে তার যোগ্যতা এখানে লিখে দেবো, অর্থাৎ সেটা উচ্চ মাধ্যমিক হতে পারে বা গ্রাজুয়েশন হতে পারে, যেটা থাকবে যোগ্যতা সেই যোগ্যতা লিখে দিতে হবে। পরবর্তী চলে আসি এখানে সদস্য নাম্বার 4, এখানে শিক্ষিত অর্থাৎ এই কণিকা দাস, তো এই রিয়া দাস এবং স্বপন দাসের ছেলে মিতেশ দাস সে কিন্তু শিক্ষিত, তাহলে শিক্ষিত এখানে মাধ্যমিক পাস তারটা লিখে দেবো, অর্থাৎ যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাটা লিখে দেবো। পরবর্তী পর্যায়ে চলে আসি, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদে বা মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক বাহক যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, যদি না হয়ে থাকে সেক্ষেত্রে না লিখতে হবে। আর যদি হয়ে থাকে সেক্ষেত্রে সদস্য নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে। 6 নম্বরে বলছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ সরকারি কোনো পেনশন পায় আপাতত, যদি পায় সেক্ষেত্রে হ্যাঁ, যদি না পায় না, যদি হ্যাঁ হয় তাহলে সেক্ষেত্রে সদস্য নাম্বারটা কিন্তু লিখতে হবে। এবং এখানে বলা আছে তাহলে পেনশন স্লিপ কিন্তু এখানে যুক্ত করতে হবে। 7 নম্বরে কোনো সদস্য কি জিএসটি প্রদান করে থাকে, যদি হ্যাঁ হয় তাহলে এখানে জিএসটি নাম্বারটা দিতে হবে, যদি না হয় তাহলে সেক্ষেত্রে দেওয়ার কোনো কিন্তু প্রয়োজন নেই, শুধু এই নাতে টিকমার্ক করতে হবে। 8 নম্বরে বলছে পরিবারের মোট বার্ষিক আয়, তো এখানে একটা সাপোজ দিয়ে দেবে মাসে দেখা যাচ্ছে 10,000, তাহলে সেই হিসেবে 1 বছরে 1,20,000, তাই সেইভাবে এখানে কিন্তু লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে, 1,20,000। অন্যান্য পরিচয় নথি সিএ, পরবর্তী পর্যায়ে সিএএ আবেদনের বর্তমান অবস্থা কি। তো আমি এই 2 নম্বর পজিশনে আসি, আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদন নাম্বারটা এখানে দিতে হবে, ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নাম্বারটা এখানে দিতে হবে। আর এর মধ্যে যদি কোনোটাই যদি না হয়ে থাকে, অর্থাৎ আপনাদের দেখা যাচ্ছে ভোটার লিস্টে এখন নাম আছে, কোনো রকমের সমস্যা হয়নি, 2002 এর নাম ছিল, সেক্ষেত্রে এখানে প্রযোজ্য নয়, নট অ্যাপ্লিকেবল, এখানে ক্লিক করে দিলে কিন্তু যথেষ্ট। তো এর মধ্যে এই দুটোর মধ্যে কোনো একটা যদি হয় তাহলে সেই ঘরটা কিন্তু টিকমার্ক করতে হবে এবং তার সার্টিফিকেট বা আবেদন নাম্বারটা কিন্তু দিয়ে দিতে হবে। সদস্য নাম্বার 1, 2 এইভাবে যদি সেম যদি হয়ে থাকে তো আমি এক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ সবার ঠিকঠাক আছে, সিএতে তাদের কোনো নাম আসেনি বা কোনো রকম কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে প্রযোজ্য নয়, নট অ্যাপ্লিকেবল, এই জায়গাগুলো আমি এখানে সিলেক্ট করে দেব। তো তারপরে দেখো এখানে বলা হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি কার্ড বা এখানে কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, যদি কোনো কার্ড যদি থেকে থাকে, পরিবারের প্রধান যদি হয়, পরিবারের প্রধান কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে এই ক্ষেত্রে তার নাম্বারটা দিতে হবে, এখানে আইডি নাম্বারটা দিতে হবে, কত তারিখে ইস্যু করা আছে সেই ইস্যুর তারিখটা কিন্তু দিতে হবে। তো এইভাবে বাদবাকি সদস্যের ক্ষেত্রে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পরপর এভাবে লিখে দিতে হবে।
এরপরে আসি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা কিন্তু জানাতে হবে। যদি এখানে না হয় নাতে ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে আমাদের ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা জানতে চাওয়া হয়েছে, না বিচারাধীন না। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে মামলার কিন্তু বিবরণ দিতে হবে। আর আরেকটি রয়েছে প্রযোজ্য নয়, অর্থাৎ এসআইআর কোনো আমাদের নাম নেই, অর্থাৎ কি বাদ পড়েনি সেরকম কোনো আমাদের জায়গায় কিন্তু নেই, অর্থাৎ আমাদের সমস্তটাই ঠিকঠাক আছে। তবে সেই ক্ষেত্রে প্রযোজ্য নয়, নট অ্যাপ্লিকেবল, এই ঘরটা কিন্তু টিকমার্ক করতে হবে সব যদি ঠিকঠাক থাকে, ঠিক আছে। আর এসআইআর 2026-এ যদি নাম বাদ পড়ে থাকে তবে মামলাটির কোন অবস্থা রয়েছে তার জন্য কিন্তু বাদবাকি অপশনটা রয়েছে সেগুলো কিন্তু টিকমার্ক করতে হবে। তো এইভাবে কিন্তু বাদবাকি সদস্যের ক্ষেত্রে কিন্তু সেম রয়েছে। তো পরবর্তী দেখুন, দেখো বলা হচ্ছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ দিতে হবে। তো আমরা এখানে শিশুর মতো ধরছি, এখানে মিতেশ দাসকে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে সদস্য নাম্বার 1 শিশুর নাম দিতে হবে, শ্রেণী দিতে হবে, বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়ের ধরন, সরকারি বেসরকারি কোন টাইপের স্কুল সেটা কিন্তু এখানে লিখে জানাতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু পরপর এখানে লিখে জানিয়ে দিতে হবে। পরবর্তী পর্যায়ে আসি, এখানে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি হ্যাঁ হয় টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে এবং টিকাকরণ করা হয়নি এর মধ্যে যেটা সেটা অবশ্যই কিন্তু টিকমার্ক করতে হবে, এটা কিন্তু শিশুদের ক্ষেত্রে। এবং পরবর্তী পদে রয়েছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাচ্ছেন কোনো প্রকল্পের টাকা, যেমন সেটা যুবসাথীও হতে পারে, আগের লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে, বা কিষাণ ক্রেডিট কার্ড হতে পারে, বা বৃদ্ধ ভাতা হতে পারে, ঠিক আছে। তো সেই ধরনের কোনো সুবিধা কি পাচ্ছ? তাহলে যদি পেয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু এখানে এইখানে কোন সুবিধাটা পাচ্ছ সেটা কিন্তু লিখে দিতে পারে। সেটা বৃদ্ধ ভাতা হতে পারে, ঠিক আছে, কিষাণ ক্রেডিট কার্ড হতে পারে। সেটা যদি পাও তাহলে সেক্ষেত্রে এই ঘরটা কিন্তু লিখতে হবে। অন্যান্য বাদবাকি সদস্যের ক্ষেত্রে যদি তারা যদি পায় সেক্ষেত্রে কিন্তু লিখতে হবে। এবং এই ডান দিকে হ্যার যে অপশানটা রয়েছে এই জায়গায় বলা হচ্ছে আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, অর্থাৎ এখানে যে আপনার যে আগের যে প্রকল্প চলছে যেমন বৃদ্ধ ভাতা হোক বা অন্য প্রকল্প হোক সেগুলো যদি চলে তাহলে সেক্ষেত্রে এই হ্যাতে যদি ক্লিক করা হয় সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে, ঠিক আছে। তো সেই জন্য এই ডান দিকে এখানে টিকমার্ক করার কোনো প্রয়োজন নেই। পরবর্তী চলে আসি, এভাবে কিন্তু সদস্য নম্বর 1 সদস্য নম্বর 2 পরপর কিন্তু সবার কিন্তু দেওয়া রয়েছে। অন্য কেউ যদি এরকম টাইপের প্রকল্পের যদি সুযোগ সুবিধা যদি পেয়ে থাকে সেক্ষেত্রে সেই ঘরটা কিন্তু ফিল করতে হবে, ঠিক আছে। আর এই হ্যাঁ না এই দিকে যে ডান দিকে যেটা রয়েছে এটা কিন্তু টিকমার্ক করার কোনো প্রয়োজন নেই, তাহলে আগের প্রকল্পটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তো পরবর্তী চলে আসি, এখানে বলা হচ্ছে বাদ দেওয়া হলো কারণ অফিসার কর্তৃক প্রণীয় এটা এবং জরুরি। এবং সর্বশেষ রয়েছে ঘোষণা এবং সম্মতি। তো এখানে বলা হচ্ছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেয়নি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তো এখানে টিকমার্ক করতে হবে সম্মত, ঠিক আছে। এখানে যা বলা আছে সেটা আমি সম্মত টিকমার্ক করে দিলে করার পরে এখানে নিজের কিন্তু স্বাক্ষর করতে হবে। এখানে স্বাক্ষরটা করবে যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন, যিনি এই ফর্মটা ফিল করলেন, তার কিন্তু সইটা এই জায়গায় করে দিতে হবে। ওকে, পরবর্তী পর্যায়ে রয়েছে এখানে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, অর্থাৎ এই নিচের যে ফর্মটা রয়েছে এটা কিন্তু সরকারের যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটা ফিল করবে, সরকারি আধিকারিকরা। ওকে, তো এই হচ্ছে ফর্ম ফিল আপ। কোনো জায়গায় কোনো রকম বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে, ঠিক আছে। খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে হবে। আর এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দেবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।